আদেশে আপাতত কোটা থাকছে না। আইন পাশের দাবিতে অটল আন্দোলনকারীরা কাল দুপুর থেকে ফের ব্লকেজ। কোটা আন্দোলনে অচল রাজধানী, পথে পথে মানুষের সীমাহীন ভোগান্তি। 6 ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক, মেট্রো রেলে উপচে পড়া ভিড়। রোহিঙ্গা সমস্যা সমাধানে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি চীনের। শি জিনপিং শেখ হাসিনার বৈঠক, 21টি সমঝোতা স্মারক সই। এবং আবেদ আলীর স্বীকারোক্তি, দুর্নীতির মাধ্যমে চাকরি নেওয়া সরকারি কর্মকর্তাদের তালিকা হচ্ছে, দৃষ্টান্তমূলক শাস্তির তাগিদ বিশিষ্টজনদের। দর্শক, সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কানিজ লাবণী। দর্শক, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায় স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। পর্যবেক্ষণে শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে ক্লাসে ফিরে যেতে বলেন আদালত। কোটা নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে সর্বোচ্চ আদালতের শুনানিতে অংশ নেয়ার কথাও বলেন আপিল বিভাগ। শামীম আক্তারের রিপোর্ট। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণী অর্থাৎ নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের উপর 4 সপ্তাহের জন্য স্থিতি অবস্থা জারি করেছে আপিল বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর করা আবেদনের প্রেক্ষিতে আজ এই আদেশ দেয় সর্বোচ্চ আদালত। সাবজেক্ট ম্যাটারের উপরে স্থিতি অবস্থা দিয়েছেন 4 সপ্তাহের জন্য। 4 সপ্তাহ পরে 7-8 তারিখে ফিক্স করা হয়েছে। 7-8 তারিখে আবার হিয়ারিং এর জন্য আসবে, তখন আদালত জাজমেন্ট দেখে পূর্ণাঙ্গ বিবেচনা করবেন। একই সঙ্গে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিপ্ট আপিল করতে বলেছে আদালত। আর শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে ক্লাসে ফিরে যেতে নির্দেশ দিয়েছে আদালত। আন্দোলনকারী ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলেছেন এবং ভাইস চ্যান্সেলর মহোদয় যারা রয়েছেন তাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বলেছেন। হাইকোর্ট ডিভিশনের যে কোনো রায়ের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার অধিকার সবারই রয়েছে এবং যারা এই মামলার পক্ষে রায় পেয়েছেন তাদেরকেও কিন্তু চূড়ান্ত ফয়সালা অ্যাপিলেট ডিভিশন থেকেই নিতে হবে। অ্যাপিলেট ডিভিশনের আরও একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে হাইকোর্ট ডিভিশনের রায় হয় বাতিল করতে পারবেন অথবা চূড়ান্ত বহাল রাখতে পারবেন। এবং 104 ধারা অনুযায়ী মাননীয় প্রধান বিচারপতি এটিও বলেছেন যে ওনারা কিন্তু এটাকে সংশোধন করে একটা সংস্কারমূলক নির্দেশনা দিতে পারবেন। এই আদেশের ফলে নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে 2018 সালের সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানালেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। যেহেতু এই কোটা পদ্ধতিটা বিলুপ্ত ছিল গত 5 বছর থেকে, সেই ক্ষেত্রে নতুন করে এখন জাজমেন্ট না পাওয়া পর্যন্ত এটাকে বন্ধ রাখার জন্য আমরা স্টে চেয়েছিলাম। তো আদালত উভয় পক্ষকে শুনানি করে ওনারা স্ট্যাটাসকো দিয়েছেন সাবজেক্ট ম্যাটারে, অর্থাৎ এখন যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। এখন এই কোটাটা সিস্টেমটা যদি স্থগিত না করা হয় তখন এই পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হবে না এবং চাকরি দেওয়া সম্ভব হবে না। কারণ এইখানে কোনো মুক্তিযোদ্ধা হিসেবে কেউ এখানে দরখাস্ত করেনি, তাদের কোটা দেওয়ার কথাও ছিল না, সেই আরও জটিলতা সৃষ্টি হবে। এই কথাটা আমি কোর্টের ইয়েতে বলছি এবং বলছি যে এটা সরকারের পলিসি ডিসিশন। গেল 5 জুন 2018 সালের অক্টোবর মাসে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা প্রজ্ঞাপনকে বেআইনি ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। এদিকে কোটা নিয়ে সর্বোচ্চ আদালতের রায়কে সম্মান জানালেও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের সমন্বয়কারীরা জানান কোটা বাতিল নয়, তারা চান স্থায়ী সমাধান। এদিকে পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিলে কার্যত অচল হয়ে যায় রাজধানী। জান্নাতুল মোহনা এবং মাইনুদ্দিন আরিফকে সঙ্গে নিয়ে মাজহারুল ইসলামের রিপোর্ট। কোটা ইস্যুতে হাইকোর্টের দেওয়া রায়ের উপর আপিল বিভাগের স্থিতাবস্থা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। জানান আইন পাশ না হওয়া পর্যন্ত চলবে তাদের আন্দোলন। আদালতের প্রতি সম্পূর্ণ সম্মান রেখে আমরা জানাতে চাই যে আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে, তারা আইন আনুক, তারা কমিশন গঠন করুক, তারা সংসদে বিল পাস করুক এবং আমাদের রাজ্যকে দাবি মেনে নিক। এই পরিপত্র খেলা আমরা চাই না। আমাদের কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়ে পরিপত্র জারির পরে যদি সেটি অবৈধ হয়ে যায় তাহলে সামনে যে আরো কত খেলা হবে তার সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। এই জন্য আমরা এই যে ছাত্র সমাজ বাংলাদেশে আমরা চাই এই কোটা
এই কোটা সিস্টেমে একটি স্থায়ী সমাধান হোক, এই কোটা সমস্যা চিরতর সমাহিত হোক। এর আগে পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচির অংশ অনুযায়ী সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জমায়েত হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে অগ্রসর হন শাহবাগের দিকে। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে শাহবাগ মোড় থেকে ফার্মগেট মৎস্য ভবনের দিকে এগিয়ে যায় আন্দোলনকারীদের একটি অংশ। পুলিশ বাধা দিলেও আটকাতে পারেনি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের। সাধারণ ছাত্ররা বৈষম্যের শিকার হচ্ছে, কোটার কাছে তারা বৈষম্যের শিকার হচ্ছে, তারা গভর্নমেন্ট জব থেকে বঞ্চিত হচ্ছে। তখন দেখা যায় ওই রাষ্ট্র ঠিক মতো চলে না, সেটা অচল অবস্থায় রূপ নেয়। আমরা সেই রাষ্ট্র সংস্কারের জন্য আমরা রাজপথে নেমেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবেই। আমাদের ছাত্র সমাজের দাবি শুধু একটাই, কোটা ফোটা বাতিল এবং সকলের দাবি মেনে নিতে হবে। আমরা চাই না কোনো বৈষম্য, আমাদের দাবি একটাই, 5%-এর বেশি কোনো কোটা প্রথা রাখা যাবে না। পৃথিবীর আর কোথাও এমন বংশানুক্রমিক কোটা প্রথা চালু আছে কিনা সেটা আমাদের জানা নেই। একই দাবিতে সায়েন্স ল্যাব, চাঙ্কারপুল, মহাখালী, আগারগাঁও এবং 0 পয়েন্ট অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা স্লোগানে নিজেদের দাবি দেওয়া তুলে ধরেন। ভালো স্টুডেন্টের সিটটা পাওয়ার কথা, সেই খারাপ স্টুডেন্টের কোটা থাকার কারণে সে ওই সিটটা নিয়ে নেয়, ঠিকমতো পড়াশোনা করে না। এই ক্ষেত্রে ভালো স্টুডেন্টকে বঞ্চিত করা হচ্ছে। স্বাধীনতার এত বছর পরেও মুক্তিযোদ্ধারা যে কোটার দাবিদার, এটা আসলে অযৌক্তিক। আমার মনে হয় যারা প্রকৃত মুক্তিযোদ্ধা আছে বা ছিলেন তারা কখনোই চাবেন না এই বাংলায় বৈষম্য থাকুক, আর বৈষম্য নিয়ে বাংলা এগিয়ে যাক। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, কমিশন গঠন করে কোটা পদ্ধতি সংস্কার না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবেন তারা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এদিকে দিন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার বিকেল 3:30 থেকে শুরু হবে বাংলা ব্লকেট। অবরোধ করা হবে রেল ও সড়কপথ। শাহবাগ সহ আশপাশে অবস্থান নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমাদের আগামী কালকের কর্মসূচি বিকাল 3:30 থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি রাজপথে, প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখবে। বিকাল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমরা আমাদের ব্লকেট কর্মসূচি শুরু করব এবং সারা দেশে শিক্ষার্থীরা তাদের নিকটস্থ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচি সফলভাবে পালন করবে। কোটা সংস্কারে শিক্ষার্থীদের অবরোধে স্থবির রাজধানী। গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধ করে দেওয়ায় চলাচল করতে পারেনি ট্রেন, বাস সহ কোনো যানবাহন। এতে অসহনীয় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বিশেষ করে অফিস শেষে বিপাকে পড়েন কর্মজীবীরা। প্রধান সড়কে যানবাহন না থাকায় হেঁটেই গন্তব্যে রওনা করেন অনেকে। ভোগান্তি এড়াতে মেট্রো রেলে গিয়েও স্বস্তি মেলেনি। হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন শাহাদাত নিশাদ। এলিভেটেডে আপনি মনে করেন 10 কিলোমিটার জাম আছে, আপনি ওইদিকে যায় একটু খবর নিয়ে দেখেন 10 কিলোমিটার এয়ারপোর্ট পর্যন্ত জাম হয়ে গেছে। পান্থপথ যাবো ডাক্তার দেখে, তাই উনি নিয়ে বসে রয়েছে, একটা ভোগান্তি না। রাজধানীর 7 রাস্তা মোড়ের আগে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামার র্যাম্পের চিত্র এটি। যানজটের ভোগান্তি থেকে বাঁচতে যারাই এই সড়ককে ব্যবহার করতে চেয়েছেন তারাই ফেসে গেছেন তীব্র যানজটে। আন্দোলনকারীদের বাধার মুখে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে রাজধানীর এই দ্রুততম সড়কে। কেউ আবার কয়েক কিলোমিটার হেঁটেই রওনা দিয়েছেন গন্তব্যে। এলিভেটেড রুটগুলো 2 ঘন্টা 3 ঘন্টা আটকে রেখে বাইরে কোনো দিকে যাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে বড় হ্যারাসমেন্ট। এখন আমরা বাসায় যে ওকে কোচিংয়ে দিতাম, কিছুই করতে পারলো না। আমাদের সব বন্ধ, খাওয়া দাওয়ার সব বন্ধ। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে দেশ জুড়ে বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ল্যাব, শাহবাগ, কারণ বাজার, ফার্মগেট, মহাখালী ও 0 পয়েন্টে সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে অচল হয়ে পড়ে গোটা রাজধানী। ভোগান্তের শহরে পরিণত হয় ঢাকা। মালিকের ইনকাম দিতে আমাকে কষ্ট হয়ে যাব, এই যানজটে পইরা আটকাই থেকে দিচ্ছে বাংলাদেশের মানুষ ভোগান্তিতে। কারণ এই ব্যবস্থার ফলে আমাদের মতো মানুষ 30 বছর, 35-40 বছর আগে আমরা ছাপারা। রাজধানীর বেশিরভাগ সড়কে তৈরি হয় তীব্র যানজট। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন অনেকেই।
তাদের দাবি সাধারণ মানুষের কথা চিন্তা করে সংকটের দ্রুত সমাধান করা হোক। এখানে অনেক দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্স আছে, অনেক মানুষ আছে, সিরিয়াস রোগী আছে, ওদেরও তো বাই চান্স কিছু হয়ে যেতে পারে। রাজধানীর ফ্লাইওভারগুলোতে ভোগান্তি ছিল আরও বেশি। গাড়ির দীর্ঘ লাইন যেন অপেক্ষার পালা শেষই হতে চায় না। এদিকে দুপুরে কারওয়ানবাজার এলাকায় রেললাইন অবরোধ করায় কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে বেশ কিছু ট্রেন। গন্তব্যে যেতে না পেরে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 6 ঘন্টা বন্ধ থাকার পর বিকেল 5:30টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 4 ঘন্টার উপর ছাড়া কম হইব না, পুরা 4 ঘন্টা। যারা আন্দোলন করতেছে তারা জাতির জন্য, দেশের জন্য কি করবে? অন্যদিকে বিকেল থেকেই অতিরিক্ত যাত্রী চাপে অচলাবস্থা সৃষ্টি হয়। অচল ঢাকায় যোগাযোগের একমাত্র অবলম্বন মেট্রো রেলেও বন্ধ করে দেওয়া হয় ওয়ান টাইম টিকিট। এতে স্টেশনে অপেক্ষার পর হতাশা ও ক্ষোভ ব্যক্ত করেন দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা। কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়াই তারা হঠাৎ করে টিকিট বন্ধ করেছে। আধা ঘন্টা ধরে আমরা এখানে দাঁড়াই আছি এবং এখানে যে গরম আপনি দেখতে পারবেন, এখন কোন ফ্যানের যে 2টা ফ্যান লাগাইছে, ফ্যানে কোনো বাতাস নাই। আমি যাবো উত্তরা লাস্ট স্টেশনে, প্রায় 45 মিনিট ধরে দাঁড়াইছিলেন। সন্ধ্যা 6টার পর মেট্রো রেলের টিকিট সংকট দূর হয় এবং যাত্রী চলাচল স্বাভাবিক হয়। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থী সহ সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আপিল বিভাগের স্থিতাবস্থা জারি নিয়ে প্রতিক্রিয়ায় এই আহ্বান জানান তিনি। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, শিক্ষার্থীদের ব্যাপারে কঠোর হবে না আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধের ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে কোটা নিয়ে হাইকোর্টের রায় সহ সব পক্ষের উপর 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছে আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের এমন সিদ্ধান্তের পর বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আদালতের নির্দেশনা মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। আমরা জেনেছি আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপিল বিভাগে চূড়ান্ত শুনানির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হবে। আমরা ততদিনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলবো। এদিকে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সব পক্ষকে আদালতের নির্দেশনা মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হবে না। যে আপনারা ধৈর্য ধরে আপনাদের আইনশৃঙ্খলা বাহিনী কিংবা দেশের সরকার আপনাদের বিরুদ্ধে নয়, আমরা আপনাদের শক্তিতেই শক্তিমান। আপনারা ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে দেশকে নেতৃত্ব দেবেন। আপনাদের ধৈর্য, আপনাদের জ্ঞান, আপনাদের সব কিছুই থাকতে হবে। আপনারা এইরকমভাবে যদি রাস্তায় বসে পড়েন তাহলে তো জনগণের দুর্ভোগ হবে। আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তা বন্ধ হলে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়, তাদেরকে বুঝতে হবে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। নিজেদের অপকর্ম ঢাকতে সরকার একটির পর একটি ঘটনা ঘটিয়ে জনগণের দৃষ্টি সরাতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের ভেতর দিয়ে ভারতের রেল করিডোর দিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে ভারত। দুপুরে রাজধানীর রামপুরার হাজিপাড়া এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মৎস্যজীবী দল আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন রিজভী। তার অভিযোগ, খালেদা জিয়ার স্বচ্ছ রাজনীতিতে ঈর্ষান্বিত হয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত সরকার। রেল সংযোগ ভারতের স্বার্থে উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দিচ্ছে সরকার। সেটিকে বা সেখানে যে রাজনৈতিক যে সংকট সেটিকে তারা মোকাবেলা করার জন্য বাংলাদেশের জমিকে তারা ব্যবহার, অর্থাৎ বাংলাদেশকে একটা চিরস্থায়ী আন্তর্জাতিক যে চক্রান্ত, আন্তর্জাতিক যে খেলাধুলা তার মধ্যে তারা ফেলে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে। তার নিজের যে অপকর্ম, তিনি যে কাজগুলো করছেন বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করে দিয়ে
অর্থাৎ বাংলাদেশের ভেতর দিয়ে মানে রেল লাইন স্থাপন করে এবং আরও নানা ধরনের দেশ বিরোধী চুক্তি করে তিনি যে কাজগুলো করতে চান সেই কাজগুলোর দিকে যাতে মানুষের চোখ না পড়ে, এই কারণেই তিনি দেশের জনগণের চোখকে অন্যদিকে সরিয়ে দিতে চান। রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন জোরালো ভূমিকা রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় বিনা সুদে ঋণ সহ আর্থিক খাতে সহযোগিতার আশ্বাস দেন তিনি। আর বাংলাদেশে চীনা বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব বাড়াতে 21টি সমঝোতা স্মারক এবং 7টি ঘোষণাপত্র সই করেছে বাংলাদেশ ও চীন। জয় যাদবের রিপোর্ট। চীন সফরের তৃতীয় দিন বিকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। পরে দ্বিপাক্ষিক বৈঠক করেন তারা। আলোচনায় রোহিঙ্গা সমস্যার সমাধানে আরও জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট। বাংলাদেশের সুনীল অর্থনীতিতে চীনা বিনিয়োগ আহ্বান করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে একান্তে কথা বলেন প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এ সময় রাষ্ট্রীয় অভ্যর্থনা জানিয়ে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বাজানো হয় দুই দেশের জাতীয় সঙ্গীত। এরপর সফর সঙ্গীদের পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী। পরে গ্রেট হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও দুই দেশের মধ্যকার ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এরপর অর্থনৈতিক ও ব্যাংকিং খাতে সহযোগিতা, ডিজিটাল অর্থনীতি, অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা, ষষ্ঠ ও নবম বাংলাদেশ চায়না মৈত্রী সেতু প্রকল্প, কৃষি পণ্য রপ্তানি বিষয়ক 21টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়াও মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে যৌথ ফিজিবিলিটি স্টাডি ও টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকায়ন শেষ করা, দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধির চুক্তির আলোচনা শুরু করা সহ মোট 7টি খাতে ঘোষণাপত্র সই হয়। সমঝোতা স্মারক ও ঘোষণাপত্র স্বাক্ষর প্রত্যক্ষ করেন দুই প্রধানমন্ত্রী। পরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান বাংলাদেশের ব্রিক্সে যোগ দেওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতির কথা জানিয়েছে চীন। অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়েছে দীর্ঘ সময় ধরে এবং সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। পিএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী অনিয়মের মধ্য দিয়ে চাকরি পাওয়া সরকারি কর্মকর্তাদের তালিকা করছে রাষ্ট্রীয় বিশেষ সংস্থা। বিশ্লেষকদের মতে দুর্নীতি করে চাকরি পাওয়া ব্যক্তিদের চাকরিচ্যুত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে থামানো যাবে না প্রশ্নপত্র ফাঁস। সাইফুল রিপনের রিপোর্ট। বিসিএস এর ক্যাডার এবং নন ক্যাডার পদের 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার পিএসসির 2 উপপরিচালক, গাড়ি চালক আবেদ আলী, তার সন্তান সহ 17 জন। অভিযুক্তদের মধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন 7 আসামি। প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্যতম সদস্য পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলীর জবানবন্দিতে এরই মধ্যে বেরিয়ে এসেছে প্রশ্ন ফাঁসের মধ্য দিয়ে বিসিএস ক্যাডার হওয়া সরকারি কর্মকর্তাদের নাম। তথ্য যাচাই বাছাই করে দেখা গেছে সব ক্যাডারেই রয়েছে এমন গুরুতর অনিয়ম দুর্নীতির মধ্য দিয়ে চাকরি পাওয়া কর্মকর্তা। আসামিদের দেয়া তথ্য তদন্ত সাপেক্ষে দুর্নীতি অনিয়মের মধ্য দিয়ে চাকরি পাওয়া এসব কর্মকর্তার নাম তালিকাভুক্ত করছে রাষ্ট্রীয় একটি সংস্থা। এদিকে দেশের প্রশাসনিক কাঠামোতে এমন দুর্নীতি অনিয়মের মধ্য দিয়ে চাকরি পাওয়া কর্মকর্তাদের চাকরিচ্যুতির পাশাপাশি আরও কঠোর ব্যবস্থা না নিলে তার সামগ্রিক প্রভাব পুরো রাষ্ট্র ব্যবস্থার উপর পড়বে দাবি বিশিষ্টজনদের। সরকারি চাকরিতেও প্রশ্নপত্র ফাঁস করে কেউ কেউ চাকরি পাচ্ছে, এর থেকে দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা হতে পারে না। আমার মনে হয় আস্থাটা ধরে রাখা, আস্থা ফিরিয়ে আনা
এবং কোনো জায়গায় যদি এই ধরনের ল্যাপস হয়ে থাকে, কোনো ঘাটতি হয়ে থাকে, সেটা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা অপরাধীদের। এর তো কোনো বিকল্প নেই। ইন্টেলিজেন্স নেটওয়ার্কের মাধ্যমে তাদের খবরও রাখতে হবে। একজন অপরাধ করছে বৎসরের পর বৎসর, তাকে ধরা যাচ্ছে না, এইটা বিশ্বাসযোগ্য না। তার আচার আচরণই অনেক সময় বোঝা যাওয়ার কথা। তো সেটা কেন বোঝা যায় না, কাদের গাফলতির কারণে এই সুযোগগুলো তারা পেয়েছে, সেগুলো এখন দেখা দরকার হচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, কাজটি কঠিন হলেও দুর্নীতির মাধ্যমে চাকরিপ্রাপ্তদের আইনের আওতায় আনা জরুরি। যথাযথ প্রচলিত আইন অনুযায়ী অন্য সকল নাগরিকের জন্য যেটা প্রযোজ্য, সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে দুর্নীতি দায়ে অভিযুক্তদেরকে একই প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলকভাবে শাস্তি প্রদান করতে হবে, যেটার যার মধ্যে 14 বছর পর্যন্ত জেল কাটার সুযোগ রয়েছে আইনগতভাবে। সেটি নিশ্চিত করতে না পারলে কোনো অবস্থায় কিন্তু আমাদের সরকারি খাতে দুর্নীতি নিয়ন্ত্রণ করা যাবে। সরকারি চাকরির পরীক্ষা ব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশে সরকারি কর্ম কমিশনের জবাবদিহিতার জায়গাটিও খতিয়ে দেখার তাগিদ সংশ্লিষ্টদের। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাগান বাড়ির মালামালের জব্দ তালিকা তৈরি শুরু করেছে দুদক ও জেলা প্রশাসন। বুধবার দুপুর 1টা থেকে পূর্বাচলের গুতিয়াবো এলাকার আনন্দ হাউজিং এর ওই বাড়িতে অভিযানে নামে তারা। 4 ঘন্টা তল্লাশি শেষে জেলা প্রশাসক জানান, বাড়িতে কোনো বিলাসী আসবাব পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানায়, ক্রোকের আদেশের আগেই বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয় মালপত্র। সহকর্মী বিল্লাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা ইসলাম। বুধবার দুপুর 1টা রূপগঞ্জের পূর্বাচলের আনন্দ হাউজিংয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের বাগান বাড়িতে ঢুকে দুদক ও জেলা প্রশাসকের কর্মকর্তারা আদালতের ক্রোক আদেশ বাস্তবায়নে শুরু করেন মালামালের তালিকা তৈরি। 4 ঘন্টা তল্লাশির পর তৈরি করা হয় তালিকা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক, জানান এই বাড়িতে ডিজিটাল লক থাকায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালা খোলা হয়। আজকে আপনারা দেখছেন যে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালাটা খোলা হয়েছে। কর্মকর্তারা জানান, নিত্য ব্যবহারের জিনিসপত্র থাকলেও বিলাসী কোনো আসবাবপত্র ছিল না এই বাগান বাড়িতে। যেসব জিনিসপত্র পাওয়া গেছে তালিকা পেশ করা হবে আদালতে, তালিকা দেয়া হবে দুদকেও। ভবনটি আসলে একটা আবাসিক ভবন। এখানে আসলে একটা পরিবার থাকলে যেরকম জিনিসপত্রাদি পাওয়া যায়, ঠিক সেরকম জিনিসপত্র আমরা পেয়েছি। জেলা প্রশাসক মহোদয়ের তরফ থেকে রিসিভারের তরফ থেকে কোর্টে দাখিল করা হবে, যে কোর্টের আদেশটা সঠিকভাবে প্রতীয়মান কিংবা যে জিনিসগুলো পাওয়া গেলে সেগুলো দাখিল করা হবে। তবে স্থানীয়রা জানিয়েছেন, ক্রোক করার আগেই বাড়ি থেকে মালপত্র ট্রাকে করে সরিয়ে নেওয়া হয়। সাংবাদিকজন প্রথম আসলো এখানে, এর 1 সপ্তাহ আগে এখানে যে দারোয়ান ছিল এরা বলছে যে 2টা গাড়ি ট্রাক ঢুকা একবার মাল সামান সব নিয়ে গেছে রাত 11টার পরে। এর আগে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত বহির্ভূত আয়ের মাধ্যমে অর্জিত সাবেক এ আইজিপির সম্পদ জব্দের নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশনা অনুযায়ী গত শনিবার বিকেলে বাড়িটিতে অভিযান চালায় জেলা প্রশাসক ও দুদকের সমন্বিত একটি দল। পরে বাড়িটির সামনে ক্রোক বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেওয়া হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন, দেশের অর্ধেক রোগী বিদেশে যায় সঠিক রোগ নির্ণয় না হওয়ার কারণে। বুধবার দুপুরে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড টেকনোলজি পরিদর্শন শেষে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি জানান, ঢাকায় রোগীর চাপ কমাতে উপজেলা হাসপাতালকে স্বনির্ভর করার কাজ চলছে। এ সময় টেকনিশিয়ান পদকে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের দেশে অর্ধেক লোক বিদেশে যায়, কিন্তু এই ইনভেস্টিগেশন প্রপার হয় না। তারা দেখে এক জায়গায় এক রিপোর্ট, আরেক জায়গায় আরেক রিপোর্ট, এইগুলো চিন্তা করে কিন্তু অনেকে বিদেশ চলে যায়। আমরা যদি টেকনোলজিকে এই টেকনোলজিটাকে শক্ত করতে পারি, কারণ একজন চিকিৎসক আমাদের কিন্তু সমস্ত রোগের ট্রিটমেন্ট সব কিছু নির্ভর করে এই টেকনোলজির উপর। রিপোর্ট কিভাবে হবে, রক্তের রিপোর্ট কীভাবে, এক্সরে রিপোর্ট কীভাবে, এটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু সঠিক চিকিৎসা কোনোদিনই দেওয়া সম্ভব না। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা দেশের ভবিষ্যৎ, এটা মনে রাখো, তোমরাই কিন্তু দেশের ভবিষ্যৎ। এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো পর্যায়ে নিয়ে যেতে হলে তোমাদেরই এগিয়ে আসতে হবে।
স্থায়ীভাবে মাদকের অবাধ ব্যবহার নিয়ন্ত্রণ এবং মাদক নির্মূলে সরবরাহের উৎসের মূলোৎপাটন করতে হবে। বুধবার সেরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত মাদকাসক্তি অপরাধ নাকি মানসিক রোগ এবং এর প্রতিকার শীর্ষক গোলটেবিল বৈঠকে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি জানান, মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ দেশের সচেতন নাগরিকদের কঠোর অবস্থানে যেতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। গ্রাহকদের জন্য ডিটিএইচ সংযোগের সঙ্গে আকাশ গো ক্যাম্পেনিয়ন অ্যাপ নিয়ে এসেছে বেক্সিমকো কমিউনিকেশনসের আকাশ ডিজিটাল টিভি। সোমবার সন্ধ্যায় পরবর্তী প্রজন্মের এই প্ল্যাটফর্ম উদ্বোধন ঘোষণা দেওয়া হয়। দেশের একমাত্র ডিটিএইচ পে টিভি অপারেটরটির গ্রাহকরা এখন থেকে আকাশ গো অ্যাপ ব্যবহার করতে পারবেন। পাশাপাশি মোবাইলেও প্রিমিয়াম কন্টেন্ট উপভোগের সুযোগ পাবেন। উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়ামন্ত্রী নিজমুল হাসান পাপন, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শায়ান এফ রহমান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর তারিক আলম উপস্থিত ছিলেন। দর্শক, শেষ করব সংবাদ রাত, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আপিল বিভাগের আদেশে আপাতত কোটা থাকছে না। আইন পাশের দাবিতে অটল আন্দোলনকারীরা কাল দুপুর থেকে ফের ব্লকেজ। কোটা আন্দোলনে অচল রাজধানী, পথে পথে মানুষের সীমাহীন ভোগান্তি। 6 ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক, মেট্রো রেলে উপচে পড়া ভিড়। রোহিঙ্গা সমস্যা সমাধানে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি চীনের। শি জিনপিং শেখ হাসিনার বৈঠক, 21টি সমঝোতা স্মারক সই। এবং আবেদ আলীর স্বীকারোক্তি, দুর্নীতির মাধ্যমে চাকরি নেওয়া সরকারি কর্মকর্তাদের তালিকা হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তির তাগিদ বিশিষ্টজনদের। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।